হেরেছি কোথায়? আমি ট্রেনটা সময় মতো ধরতে পারিনি। আমি হেরেছি। আমার মুখের উপর যখন রোদ নামবে, সামনে দেখব কি আমি? আমি দেখব পরিচিত নদী। কারণ তখন রাত পেরিয়ে গেছে। সূর্য উঠেছে, চারিদিকে আলো ফুটেছে। ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। মানে যেদিকে পানি, সেদিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। আটচালা বলতে ওদের যে বাড়িটা, সেটার কথা বোঝানো হচ্ছে। এখন এই কথাটা কেন বলল যে দারুণ ভয়ের মতো ভেসে উঠবে? কারণ তোমাকে একটা কাজ আমি সবাই জানি তুমি গিয়েছো করতে। এখন ধরো তুমি যদি মাঝপথ থেকে ফিরে আসো, তোমার নিজের কাছেই তো বিব্রত লাগবে। তোমার নিজের কাছেই তো একটু কেমন লাগবে যে তুমি সবার কাছে গিয়ে আবার বলবা বা সবাইকে মুখ দেখাবা কি বলবা? সবাই তো তোমাকে প্রশ্ন করবে। উত্তরটা দিবা কি? মানিজ্যতের ব্যাপার তোমার। তাই এইজন্য সে বলছে এটা যে ভয়ের মতো ভেসে উঠবে আটচালা, ওদের বাসা। তারপরে ওদের যে একটা ছোট বাগান রয়েছে, কলার ছোট বাগান। যদিও এভাবে কবিতায় লিখেছে বাট এই ছোট বানানটা ভুল। ছোট বানানে পরে ওকার হয় টনের সাথে। একইভাবে বড় বানানেও ওকার হয়। দীর্ঘ পাতাগুলো না করে কাঁপছে, পাতাগুলো কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান। দেখে নিয়ে এবার মুখ নিচু করে আব্বা এটা পড়তে থাকবেন। বাঁশি বাসন হাতে। মানে তার আব্বা সকালবেলা এখন তাকাবে, এখন কি বলবে কিছু বলার নাই। তারপর ফজরের নামাজ পড়েছে। তারপরে তিনি দোয়া দরুদ পড়ছেন। আম্মা বাঁশি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। বাঁশি বাসন মানে যেগুলো ধোয়া হবে না। ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। এখন মায়ের মন তো দিন শেষে। মা তো দিন শেষে চাবি সন্তান যেভাবেই হোক থাকুক। হাত মুখ ধুয়ে আয়। নাস্তা পাঠাই। মানে তোর ঘরে নাস্তা পাঠাচ্ছি। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে তুলে ফেলব। আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে তুলে ফেলব। প্রত্যাবর্তন মানে হচ্ছে ফিরে আসা বা ইংলিশ শব্দটা আমরা আরো বেশি ব্যবহার করি রিটার্ন। প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে তুলে ফেলব। আমি মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে তুলে ফেলব। অর্থাৎ এই যে আমি ফিরে আসলাম, এটার জন্য তো আমি লজ্জিত। তো আমি মাকে জড়িয়ে ধরে সেই লজ্জাটাকে ধীরে ভুলে যাবার চেষ্টা করব। এই ছিল আমাদের কবিতাটা। বাট এখানে আরো বোঝানোর অনেক কিছু আছে, আমি বোঝাবো তোমাদেরকে। তাতে ওয়েট। এখানে লাইনটার অর্থ দিয়ে দিয়েছে যে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান মানে হচ্ছে আ তোমরা উভয় মানে জিন এবং মানুষ, ইনসান মানে মানুষ তোমাদের পালনকর্তার কোন নিয়ামতকে বা অনুগ্রহকে অস্বীকার করবে। বাসি বাসন মানে যেগুলো হচ্ছে ধরো অপরিষ্কার থালা, ওটাই। হুম। আচ্ছা, এটা কবি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা একটু মূল ভাবটা নিয়ে কথা বলি। তারপর আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে বিষমভাবে একটা ছোট্ট কাজ করবেন। সেটা হচ্ছে যে এই যে আমার হেডফোনটা, আমার রুমে একটা চার্জার আছে। আপনি একটু দেখেন চার্জারটা কানেকশনে আছে কিনা। ঠিক আছে, শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছে। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়ল বাবা-মায়ের কথাগুলো। নিজের ভাই-বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকারে সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। সান্ত্বনা, এই বানানটা অনেকেই ভুল করে, নিচে বফলাটা দেয় না। এটা আমরা দিব। একত্রে। একটা জিনিস কি আমরা একটা কমন একটা ভুল করি, সেটা হচ্ছে যে একত্রিত হয়ে, আমরা বলি একত্রিত হয়ে, একত্রিত হয়েছি। একত্রিত বলতে কোনো শব্দ হয় না। এটা হবে একত্র। আমরা একত্র হয়েছি। আমরা একত্র হয়েছি। আমরা একত্রে গিয়েছি। কিন্তু একত্রিত হয়ে, একত্রিত বলতে কোনো কিছু হয় না। হয় না, সম্পূর্ণ ভুল। এটা প্রচলিত ভুল। তো কবিও মাকে জড়িয়ে ধরে তার এই যে প্রত্যাবর্তন বা ফিরে আসার লজ্জাটা সেটা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য, মাতৃতুল্য মানে মায়ের মতো গ্রামীণ সহজ জীবনই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। কি বললেন? দেখো খুব সুন্দর একটা কথা বললেন যে এই যে তিনি যে ফিরে আসলেন কিন্তু মায়ের ভালোবাসার কারণে এই মায়ের আশ্রয়ে তিনি এটা মুছে ফেললেন এবং এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। মানে এই প্রকৃতিও যেন তার কাছে নিজের মায়ের মতো বলেই মনে হয়। দেখো আমি এই মা নিয়ে কথা বলতে যেমন আজকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। আমি ইদানিং বেশ কিছু ভিডিও দিচ্ছি আমার YouTube চ্যানেলে এবং আমার Facebook পেজে। সো আজকে একটা ভিডিও বানাচ্ছিলাম। একটা ভিডিও স্ক্রিপ্ট লিখছিলাম। আজকে বানাবো, তোমরা দেখো। ভিডিওটা আমি পাবলিশ করব আজকেই। শিখ ধর্ম কি? এটা তো ধর্ম ভাই। শিখ ধর্মে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে গেলে তুমি এলোমেলো না, এলোমেলো না। আসলে আমরা নরমালি যেভাবে পড়ি ওরকম না আরকি। গল্পের আঙ্গিকে লেখা আরকি। এভাবে হয়, এটা হয়। পদ্য ছন্দে লেখা। সরি, গদ্য ছন্দে লেখা। হরিণ জিজ্ঞেস করেছে, হ্যাঁ, হরিণ সাদা আর সাদা দুইটাই একই। আল মাহমুদের আসলে মিথিলা এটা আমার জানা নাই। উনারা আসলে ৪ জন ভাই বোন কিনা। নোয়াখালীতে কখনো কি আসছেন? না, সেটা আমাদের শহুরে জীবনের চেয়ে গ্রামীণ জীবনটা অনেক বেশি মায়াময় এবং মায়ের আদরে ঘেরা। দেখো সে যখন ট্রেনটা মিস করে আসলো, এরপরেও হ্যাঁ, সেটা নির্লজ্জের মতো বিষয়। কেমনে মুখ দেখাবে? তার বাবা ঠিকই তখন দোয়া দরুদ পড়ে যাচ্ছেন ফজরের নামাজের পরে। তার মা কিন্তু তাকে নাস্তা পাঠানোর কথা বলল এবং তার মাকে জড়িয়ে ধরার পর কিন্তু এই যে প্রত্যাবর্তনের সমস্ত লজ্জা সেটা কিন্তু তার জীবন থেকে কেটে গেল। এই তো। মূল ভাবের শেষের লাইনটা কি ম্যাজিক লাইন? ম্যাজিক লাইনের কিছু নাই তো এখানে। ম্যাজিক লাইনের কিছু নাই। স্যার সাউন্ড অনেক কম আসছে, প্লিজ সংস্কার করুন। না, সাউন্ড ঠিক আছে। তোমার কোনো প্রবলেম। মা তোমায় হেরিনু করলি জননী, ফুলেও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল পাখি। আম কাঁঠালের মধু চাতক পাখি। আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল। ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেললয় অশনি, অশনি মানে বিপদ। কেতকী কদম জ্যোতিকা কুসুমে বর্ষায় গাঁথো মালিকা। পথে অবিরলে ছিটাইয়া জল খেলে চঞ্চলা বালিকা। তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী। তোমরা এখানে অনেকগুলো ওয়ার্ডই তুমি বললো যে ভাই আমি বুঝি নাই কি বুঝাইছে? ভাই আমি তো পড়ি নাই এই ধরনের কঠিন শব্দ। ভাই আমি এইভাবে কবিতা দিলে বুঝি না। সৃজনশীলটা কিভাবে উত্তর করতে হবে? আচ্ছা, এটা সমাধান আছে। এটা সমাধান হচ্ছে যে আজ রাত না হয় বই নিয়ে বসে থাক। কে বলেছিলেন? এটা বলেছিলেন কবি রহমান। ১ পেয়ে গেলাম। এক কথায় উত্তর দিব আমরা, এক লাইনে। তারপরে এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। এই পংক্তিটির তাৎপর্য কি? বুঝিয়ে লেখো। আচ্ছা। সো প্রশ্নোক্ত পংক্তিটিতে গভীর নিদ্রার কারণে কবি ট্রেন ধরতে না পারার দিকটি ইঙ্গিত করা হয়েছে। যে আমি তো তোমাদেরকে বুঝিয়েছি নিঃস্বপ্ন নিদ্রা মানে কি? যে সে খুব গভীর ঘুমে ছিল, তখন আসলে সে মানে নিহত, মানে একদম লাশের মতো পড়েছিল ঘুমে। আমরা হয় না অনেকে দশ ক্লান্ত হয়ে ঘুমায় না? নিঃস্বপ্ন, কোনো স্বপ্ন দেখে নাই। যেটাতে কবি ট্রেনে শহরে পৌঁছানোর কথা, সেটাতে তিনি সময় মতো ঘুম থেকে উঠতে পারেননি। কবির মা তাকে বহু রাতের মতো বই নিয়ে জেগে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কবির খুব ঘুম পেল। তিনি গভীর নিদ্রার কাছে আত্মসমর্পণ করেছিলেন। তো আলোচ্য পংক্তিটির মধ্য দিয়ে এই বিষয়টি ফুটে উঠেছে। গেল।